আসসালামু আলাইকুম, মোহসেনার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রংপুরে এক মত বিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় আসন্ন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন সিএসি। রংপুর থেকে এ.কে মইনুল হকের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। রংপুর বিভাগীয় কমিশনারের সদর দপ্তর হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভাগের ৮ জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন সিইসি। পরে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এবারে নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সিইসি। যারা আগে ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করবো। উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো, তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের নেতাদের সাথে মত বিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সকলে মিলে আগামীর বাংলাদেশকে ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে যাতে পরিচালনা করতে পারি, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এই মত বিনিময়ে অংশ নেয় জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, জনতা দল, গণফোরাম, এনটিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। শুক্রবার ১২ দলীয় জোট ও সমমনা জোট সহ ২৪টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের পর আজ গণতন্ত্র মঞ্চ সহ ১৮টি দলের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হলো। এছাড়া বিগত ১৫ বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই সবার প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দলের ভেতরে ও দেশে গণতন্ত্রের ভিতকে মজবুত করে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে এই আনন্দমুখর পরিবেশ। কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে আহতদের যে সেবা চিকিৎসকরা দিয়েছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, গত বছরের ৫ আগস্ট মানুষ দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন সবার প্রয়োজন দায়বদ্ধতা সৃষ্টির মধ্য দিয়ে আহত নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ফ্যাসিবাদী শাসনামলের দমনপীড়নের কারণে দলে অনেক ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি মানুষ পরিবর্তন চায়, তাই দল ও দেশে গণতন্ত্রের চর্চাকে মজবুত করার বিকল্প নেই। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে।
সেটি স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। এই সময় বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকারের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। সম্মেলন শেষে ড্যাবের নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী শক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি, ফ্যাসিস্টরা বাংলাদেশের জন্য রাজনীতি করেনি বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হল বিএনপির রাজনৈতিক আদর্শ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। খুলনা প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জামায়াত পিআর পদ্ধতি সহ নানা ধরনের দাবি দাওয়া পেশ করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসা দেশ, দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আরেক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন নেতিবাচক কার্যক্রমের সাথে বিএনপির নাম জড়ানো হচ্ছে। কি আর পদ্ধতি? আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তরুণদের এবারের ভোট ধানের শীষের পক্ষেই হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিজের কাছে থাকার যে দাবি করেছেন তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা একটি বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। কারো অসৎ আচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়াই সমীচীন বলে মন্তব্য করা হয় বিবৃতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলোচনা না করে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন। আর নিষিদ্ধের সিদ্ধান্ত অস্পষ্ট জানিয়ে দ্রুত সবার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। অবশ্য সিদ্ধান্ত কার্যকরে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট।
আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে আন্দোলনের মুখে আবারও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, যদি সেটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয়। এই সিদ্ধান্ত অত্যন্ত অপরিণামদর্শী, দাবিটাও অপরিণামদর্শী। তার কারণ হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, কিন্তু যদি হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকে, তাহলে রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ঠিক কোথায় থাকবে এবং ছাত্র সংগঠনগুলি ঠিক কোথায় তাদের গণসংযোগের কাজ চেষ্টা করবে, তার কিন্তু কোনো মডেল নাই। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ছাত্র রাজনীতির ফ্রেমওয়ার্ক নির্ধারণে পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। তবে রাজনীতির কাঠামো নির্ধারণ ও নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সবার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। এর আগে শুক্রবার ছাত্রদলের পক্ষ থেকে 18টি হলে কমিটি ঘোষণা করা হলে রাজনীতি নিষিদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শিক্ষার্থী বান্ধব একটি সিদ্ধান্ত নিয়ে আগামীতে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তার রূপরেখা নিলে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না। বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপিএল এর কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটা এই পর্যায়ে আসতো না যদি ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা নিজেরা একটা বোঝাপড়ায় আসতে পারতো। যেহেতু 5ই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্র রাজনীতির বিষয়টাও ছাত্র সংগঠনগুলো নিজেদের বসে একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল। এবং রাজনীতির শেষ খেলা এখনো বাকি আছে উল্লেখ করে জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু যে কোনো সময় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। জাতীয় পার্টির একাংশের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান। রাজধানীতে অনুষ্ঠিত এই কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়, আর মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বিরোধিতা করেই এই কাউন্সিল আয়োজন করা হয়। আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, বিদেশি নাগরিকরা সরকার পরিচালনা করছেন এবং যে কোনো সময় তারা রাতের আঁধারে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন। দেশ চলছে না, আমি মনে মনে ভাবি চলবে কি করে, গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট, আর উপদেশ দিচ্ছে কারা, যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি, এখন মনে হয় একটা শেষ খেলা হবে, সংঘাত অনিবার্য হবেই, সংঘাত সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসন থেকে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেন তেজগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগর উত্তরের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা আনোয়ারুজ্জামান। বিনা অপরাধে তার বিরুদ্ধে 180টিরও বেশি মামলা দেওয়া হয়। এ সময় আনোয়ারুজ্জামান বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ঢাকা 12 আসন সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন। অবস্থান শেষে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের আশেপাশের এলাকায় মিছিল করে কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা।
মিরপুরের উইকেট পরিবর্তনের লক্ষ্য নিয়ে এবার বড় রদবদলের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সংস্থাটির সকল কিউরেটরকে টনি হেমিংয়ের অধীনে এনে টার্ফ ম্যানেজমেন্ট উইং গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন এনসিএল টি20 টুর্নামেন্টে ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রায় 6 ঘন্টার ম্যারাথন সভা, দীর্ঘ অপেক্ষার পর মিরপুরের কিউরেটর গামিনীর বিদায় ঘণ্টাটাও প্রায় নিশ্চিত হলো বিসিবির পক্ষ হতে। তবেই এখনই মিরপুর থেকে বিদায় হচ্ছেন না গামিনী। 17 দিনের ছুটিতে যাচ্ছেন আপাতত। ফিরলেও তিনি কাজ করবেন নবগঠিত টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিংয়ের নেতৃত্বে। আমরা চাচ্ছিলাম একটা পারফেক্ট লোক। টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নিবে। অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ডিভিশন। গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে 2 মাসের টার্মিনেশন নোটিশ দাওয়াতে। আজকেই তো টনি হেমিংস এসেছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের নিয়োগ নিশ্চিত সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবারের সভায়। মানব সম্পদ বিভাগ হিসাবে জুনোস কনসালটেন্ট, আকসুতে অ্যালেক্স মার্শালের নিয়োগ ও মনোবিদ হিসাবে বাড়ানো হয়েছে ডেভিড স্কটের মেয়াদ। এছাড়াও এনসিএল টি20তে ঢাকা মেট্রো পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ। আমরা চাইলেই 10টা 11টা 12টা টিম করে ফেলতে পারি, বা টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাও কিন্তু জরুরি। আমরা অনেক সময় শুনে আসছি, অনেকেই আমাদের কাছে প্রপোজ করছে যে 8টা না 6টা টুর্নামেন্ট করেন আপনারা, 6টা টিম নিয়ে দল করেন, তাহলে এটা আরও কোয়ালিটিভ ইম্প্রুভমেন্ট আসবে। বাট কোনোদিন হয়তো সেটা হতেও পারে, বাট এই মুহূর্তে হয়তো আমরা 8টা নিয়ে করছি সেভাবে চিন্তা। এখন যেহেতু 9 নম্বর দল হিসেবে এসছে, সেই একই কারণে সেইখানে ইভেন নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নে রাজশাহী ও বরিশাল স্টেডিয়াম সংস্কারের বাজেট পাস করেছে বিসিবি। এছাড়াও বাংলাদেশ জাতীয় নারী দলের তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি করে দেওয়ার মানবিক উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কৃতির খবর। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি। বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শিল্পী সুলতানের কল্পনা, সৌন্দর্য ও সহজ মানুষের উত্থানের রাজনীতি শিরোনামে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে বেঙ্গল ফাউন্ডেশন। অনুষ্ঠানে সুলতানের চিত্রকলায় নিহিত সংস্কৃতি, দেশপ্রেম ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শিল্পী সুলতানের সঙ্গে কাটানো সময়ের গল্প তুলে ধরেন অনেকে। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, প্রাবন্ধিক ও নাট্যকার ডক্টর শাহমান মৈশান সহ বরেণ্য ব্যক্তিরা। উদযাপিত হল নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের 24 বছরে পদার্পণ অনুষ্ঠান। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে 2 যুগ পূর্তি উপলক্ষে সংগঠনটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এনটিভি সহ বিভিন্ন সংগঠন। কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন নাটকের নির্মাতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কাজের জন্য সৌহার্দ্য বন্ধন খুবই দরকার। অনেক তরুণ নির্মাতারা সংগঠনের ইতিহাস জানেন না, তাদের তা জানা উচিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুরনো নির্মাতাদের সাথে নতুনদের বন্ধন তৈরি হবে। 2002 সালে প্রতিষ্ঠিত ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা 7 শতাধিক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।